আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আ প্রিপারেশন ফর স্ট্যান্ডার্ড টেস্টস এর 2nd এপিসোড ফার্মিয়ন ফিজিক্স ক্লাব কর্তৃক আয়োজিত। প্রিপারেশন ফর স্ট্যান্ডার্ড টেস্ট এর 2nd এপিসোড গাইডলাইনস অন জিআরই। আমি আসিফ ইকবাল, বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র। আমাদের সাথে আজকে জিআরইর গাইডলাইন নিয়ে যিনি কথা বলবেন, তিনি আমাদের সবার প্রিয় আ সিনিয়র, আমাদের অ্যালামনাই 16 ব্যাচের। তিনি বর্তমানে আ জর্জ মেসন ইউনিভার্সিটিতে তার পিএইচডি ডিগ্রি পার্সু করছেন এবং পাশাপাশি তিনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কর্মরত রয়েছেন। তো আমি ফার্দার কথা না বাড়ায় ভাইয়ের কাছে চলে যাব। তো বিফোর দ্যাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন মাইক্রোফোনটা কাইন্ডলি অফ রাখেন এবং লাস্টে ভাইয়ের প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে কোয়েশ্চেন আনসার সেশন আছে। তখন আপনারা হ্যান্ড রেইজ করবেন। তারপরে হচ্ছে আপনাদের নাম বলার পরে আপনারা কোয়েশ্চেন করবেন। থ্যাংক ইউ। ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। আমার নাম হচ্ছে এমডি নাজমুস সাকিব। সবাই এখানে আমাকে রিজভান বলে চিনে, মানে তোমাদের ওখানে। যদিও আমার এখানে আমাকে রিজভান বলে কেউ চিনে না, এখানে সবাই সাকিব বলে। আমি জর্জ মেসন ইউনিভার্সিটিতে ফিজিক্সে সেকেন্ড পিএইচডি সেকেন্ড ইয়ারে পড়তেছি এখন। প্লাস আমি কনডেন্স ম্যাটার ফিজিক্সে আমি রিসার্চ করতেছি। তো আজকে আমরা জেনারেল জিআরই নিয়ে একটু আলোচনা করব। আমি বলি জিআরইটা দিয়েছিলাম 2020 সালের অগস্ট মাসে, তো এখন থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আসলে কোভিডের সময় ছিল। তো জিআরইর যে অ্যাকচুয়ালি অনেক কিছুই আমি জানতাম না, কারণ আমাকে ওইভাবে কেউ গাইডলাইন করেনি সেই সময়। ইন্টারনেট ঘেটে বলো বা বই পড়ে বলো, যতটুকু জানতে পারছি তখনই সেভাবে শুরু করছি। দেন সেই সময় কোভিডের কারণে ইন পার্সন জিআরইটাও ছিল না, সেই অপশনটাও। যার কারণে আমাকে নতুন একটা পদ্ধতিতে দিতে হয়েছে, যেটা হোম জিআরই, যেটা সম্ভবত এখনো চালু আছে, সেই সময় থেকে শুরু হয়েছিল। তো আচ্ছা, তো মেন শুরু করি আমি যে জিআরই বিষয়টা কি, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। তো এই জিআরইটা প্রথমে অনেকেই আছে, আমি ধরে নিচ্ছি আমার অডিয়েন্সরা জিআরই সম্পর্কে তেমন কেউ জানে না। আমি জানি এখানে অনেকে আছে, মানে প্রিপারেশন শুরু করে দিয়েছে অলরেডি। এটা আমি ইন জেনারেল সবার উদ্দেশ্যে বলতেছি, সেই হিসেবে আমি বলতেছি যে প্রথমে তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া জিআরই দিব না আইএলটিএস দেব। তো এক্ষেত্রে প্রশ্নটাই ভুল আসলে, যে জিআরইর সাথে আইএলটিএস এর কোনো সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ ভিন্ন এক্সাম। তোমার আইএলটিএস অথবা যদি টোফেল বলো, এই দুটার কম্পারিজন চলে। দুটাই ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা যায়, যে তুমি ইংলিশের কতটা দক্ষতা আছে সেই বিষয়ের একটা জাজমেন্ট। জিআরই তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বলো, প্রবলেম সলভিং অ্যাবিলিটি বলো, এই বিষয়গুলো নিয়ে তোমার যে পরীক্ষাটা, সেটাই জিআরই। তো মেন বিষয় যে জিআরইটা নেয় ইটিএস, যেটা একটা আমেরিকান প্রতিষ্ঠান। এরা টোফেলও নিয়ে থাকে। তো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু ইউনিভার্সিটির লোগো, যেগুলো আইভি লিগের লোগো। তো এটা দেওয়ার উদ্দেশ্য কি, জিআরইটা শুরু হয়েছিল বেশ অনেক বছর আগে, 1936 সালে। তো এই 8টা ইউনিভার্সিটির ইউএস এর যারা একটু অন্যান্য ইউনিভার্সিটি থেকে সেপারেট, যেগুলোকে আইভি লিগ বলা হয়। তো এদের মধ্যে 4টা ইউনিভার্সিটি, ইয়েল, কলম্বিয়া, প্রিন্সটন আর হার্ভার্ড, এই 4টা ইউনিভার্সিটি 1936 সালে এই জিআরই এক্সামটা শুরু করছিল। তখন এরা বাদে আর কেউ এই বিষয় নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না। এরা অন্যদের থেকে একটু আলাদা হতে চায় সব সময়, এখনো চায়।
আহ, যখন অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট দেখবা এদের অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। তো এই 36 সালের পর হচ্ছে যখন প্রথম পাবলিক ইউনিভার্সিটি, এগুলো প্রথমত বলে রাখি, এই 8টা ইউনিভার্সিটি এরা সব প্রাইভেট ইউনিভার্সিটি। আর প্রথম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে জিআরই ইন্ট্রোডিউস করে হচ্ছে তোমার ইউনিভার্সিটি অফ উইসকনসিন, যেটা এখানে একটা অঙ্গরাজ্য আছে, স্টেট আছে উইসকনসিন নামে। তারা 1938 সালে জিআরইটা ইন্ট্রোডিউস করে অ্যাডমিশন প্রসেসের জন্য। অ্যান্ড দেন তখন কিন্তু ইটিএস এই এক্সামটা হচ্ছে নিত না। তখন কার্নেজ ফাউন্ডেশন নামে একটা ছিল অর্গানাইজেশন যারা এটা কন্ডাক্ট করতো। অ্যান্ড দেন ইটিএস এর হাতে জিআরই বিষয়টা আসে হচ্ছে 1948 সালের পর থেকে। তখন পুরো ইউএস জুড়ে একটা ইউএস, কানাডা, বেশ মেজরিটি ইউনিভার্সিটি গুলো এই জিআরইটা ইন্ট্রোডিউস করে তার অ্যাডমিশনের একটা রিকোয়ারমেন্ট হিসেবে। তো হচ্ছে কোন কোন সেক্টরের জন্য স্টুডেন্টদের জন্য আমাদের জিআরই দরকার। এখানে একটা পাই চার্ট দেখা যাচ্ছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ সায়েন্স আমাদের, দেন ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, এই মেজরিটি এইসব স্টুডেন্টদের জন্যই হচ্ছে জিআরইটা দরকার। বিজনেস ফ্যাকাল্টির জন্য বলো হচ্ছে আরেকটা এক্সাম আছে যেটা হচ্ছে জিম্যাট নামে, যেটাও ইটিএসসি কন্ডাক্ট করে। তো তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে আমি বলবো। তো জিআরই হচ্ছে মেনলি 3টা মডিউল সেকশন আছে। তো প্রথমটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং, যেটা তোমার হচ্ছে 2 ধরনের রাইটিং এর টাস্ক তোমাকে দিবে। একটা হচ্ছে ইস্যু রাইটিং অ্যান্ড আর্গুমেন্ট টাস্ক। তো ইস্যু আর আর্গুমেন্ট নিয়ে আমি হচ্ছে পরে একটু কথা বলবো। তো মেনলি এগুলো হচ্ছে তোমার 30 মিনিট সময় থাকবে এক একটা রাইটিং এর জন্য। তোমার তারপরে সেকশন হচ্ছে ভার্বাল রিজনিং। ভার্বালের হচ্ছে মেনলি 2টা সেকশন থাকে। প্রতিটা সেকশনে হচ্ছে তোমার 20টা করে প্রশ্ন, আর সময় হচ্ছে 30 মিনিট করে থাকে। তো এইটা তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, ভোকাবুলারি ইউজেস সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে এটা দক্ষতা প্রমাণ করতে হবে এই ভার্বাল সেকশনে। এটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় যে ভার্বাল জিআরইর আসলে। আর লাস্ট হচ্ছে কোয়ান্ট সেকশন। কোয়ান্ট হচ্ছে একই রকম ভার্বালের মতো, এখানেও 2টা সেকশন থাকবে কোয়ান্টের। তো প্রতিটা সেকশনেও 20টা প্রশ্ন, সময় ভার্বালের থেকে 5 মিনিট বেশি পাবা। সো 35 মিনিট করে প্রতিটা সেকশনে থাকবে। সো কোয়ান্টের মেনলি তোমার প্রবলেম সলভিং এর অ্যাবিলিটি চেক করবে। তো কোয়ান্টের ক্ষেত্রে তোমার এখানে কিছু বিষয় যেরকম অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস, এই টাইপের বেশ কিছু প্রশ্ন থাকবে। তো আমি পরে সেটা নিয়ে আলোচনা করতেছি। আরেকটা বিষয়, অ্যানালিটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে তোমার স্কোর হতে পারে মিনিমাম 0, ম্যাক্সিমাম 6। যেহেতু 2টা রাইটিং টাস্ক আছে, তো 2টার অ্যাভারেজ করে যে স্কোরটা হয় সেটা আউট অফ 6 এ কাউন্ট করা হয়। আর ভার্বাল এর ক্ষেত্রে তোমার ভার্বাল এবং কোয়ান্টের ক্ষেত্রে দুটারই মিনিমাম স্কোর হচ্ছে 130 এবং ম্যাক্সিমাম 170। তো যেহেতু 20টা করে 2টা সেকশনে টোটাল 40টা প্রশ্ন, তো সেক্ষেত্রে এক্ষেত্রেও তুমি মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দেখতে পাবা যে হচ্ছে 40 পয়েন্ট ভার্বালে এবং 40 পয়েন্ট কোয়ান্টে আছে। কিন্তু এক্ষেত্রে এটা বিশ্বাস করলে হবে না যে একটা প্রশ্নের জন্য 1 পয়েন্ট। বিষয়টা ঠিক এরকম না। এখানে জিআরই স্কোরিং অ্যালগোরিদম বলে একটা বিষয় আছে, যেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। বিষয়টা এত সহজ না যে একটা প্রশ্ন পারলে 1 পয়েন্ট, এরকম না। তো আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে অ্যানালিটিক্যাল সেকশন নিয়ে একটু ডিসকাস করা যাক, রাইটিং সেকশন নিয়ে। তো ইস্যু টেস্টটা থাকবে এরকম যে হচ্ছে একটা বিষয় নিয়ে তোমাকে সেটার পক্ষে অথবা বিপক্ষে যে কোনো একটা
তোমার যুক্তি দেওয়া লাগবে, হয় তুমি পক্ষেও যেতে পারো বিপক্ষেও যেতে পারো। এক্ষেত্রে তোমার 4টা করে হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হয়, মানে মিনিমাম 4টা, অনেকে তারও বেশি লেখে। তো এখানে 30 মিনিট সময় পাবা। একই আরেকটা হচ্ছে আর্গুমেন্ট টাস্ক, যেটার ক্ষেত্রে তোমাকে সবসময় বিপক্ষে লিখতে হবে। সেই বিষয়টা থাকবে, সেটার অবশ্যই তোমার বিপক্ষে যুক্তি দেখাতে হবে, এবং বিষয়টা নিয়ে তোমাকে প্রায় 350 থেকে 600 ওয়ার্ড লিখতে হবে। সো এক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে অ্যাভারেজ স্কোর হচ্ছে 3.5 থেকে 4 আউট অফ 6। এটা অ্যাকচুয়ালি মেন জিআরইর যে 340-এর মধ্যে কাউন্ট করা হয়, এটার সাথে কিন্তু এটা ইনক্লুডেড না। এটা সেপারেটলি তোমাকে এটা স্কোরটা দিবে, যেটা আউট অফ 6 কাউন্ট হয়ে থাকে। আচ্ছা, তো ভার্বাল সেকশন। তো ভার্বাল সেকশনে মেনলি 20টা প্রশ্ন থাকবে। এই 20টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন থাকবে টেক্সট কমপ্লিশন টাইপের, 4টা থাকবে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, 10টা রিডিং কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করবে 10টা। অ্যান্ড মেনলি তোমার লজিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে তোমার দক্ষতা প্রমাণ করতে হবে এই সেকশনটা। এটার জন্য তোমাকে যথেষ্ট ভোকাবুলারির একটা তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর সেটার শুধু যে ভোকাবুলারি পড়লেই হবে তা না, মুখস্থ করলেই হবে তা না, সেটার ব্যবহারটা জানতে হবে। ব্যবহার না জানলে শুধু মুখস্থ করে কোনো লাভ নাই। সো প্রথম টাইপ অফ এই যে এটা দেখতে পাচ্ছ, টেক্সট কমপ্লিশন টাইপের একটা প্রশ্ন। এটা একটা উদাহরণ দেওয়া আছে। এক্ষেত্রে যে একটা সেন্টেন্স থাকবে যেখানে একটা গ্যাপ থাকবে এবং 5টা অপশন থাকবে। শুধু এরকমই থাকবে তা না, এক্ষেত্রে তোমার আরো 2 রকমের থাকতে পারে, যেখানে 2টা গ্যাপ অথবা 3টা গ্যাপ থাকবে। যখন 2টা গ্যাপ থাকবে সেক্ষেত্রে তোমার অপশন থাকবে 3টা করে, প্রতিটা গ্যাপের জন্য আলাদা করে বক্স করে দেওয়া থাকবে নিচে। তো টেক্সট কমপ্লিশন প্রশ্নে ভালো করার জন্য অনেক টেকনিক আছে, অনেক মেথড আছে, যেগুলো বেশ কিছু রিসোর্স আছে। তো আমি সেটা নিয়ে কথা বলবো, বাট ইনিশিয়ালি আমি বলে রাখি যে গ্রেকম্যাট অবশ্যই ফলো করতে হবে। সে অনেকগুলো হচ্ছে এরকম টেকনিক বলবে তোমাকে, যে কিভাবে তোমার দ্রুততার সাথে এই টেক্সট কমপ্লিশন প্রশ্নগুলো সলভ করতে পারো। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে তোমার ভোকাবুলারি জ্ঞানটা অবশ্যই দরকার পড়বে এই ক্ষেত্রে, এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটার ক্ষেত্রেও তোমার ভোকাবুলারি অবশ্যই দরকার। সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এক্ষেত্রে প্রশ্ন একটা, অপশন 6টা, কিন্তু এক্ষেত্রে 6টার মধ্যে অবশ্যই তোমার উত্তর হবে 2টা। তো এক্ষেত্রে 2টা বলতে সিনোনিম টাইপের 2টা উত্তর আছে, এর মধ্যে তোমাকে বের করতে হবে সেটা, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটাই বের করতে হবে। তুমি ধরো একটা ঠিক করছো আরেকটা ভুল করছো, পার্শিয়াল মার্কিং কোনো পাবা না এখানে। তো এটা ভার্বাল, আমার কাছে যেটা ভার্বাল সেকশন এর মধ্যে মনে হয়েছে যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সটাই হচ্ছে সবচেয়ে সহজে মার্ক উঠানোর মতো একটা টাইপের প্রশ্ন, যেটা তোমার যদি ভোকাবুলারির যথেষ্ট দক্ষতা থেকে থাকে, তাহলে এটা তুমি যথেষ্ট তাড়াতাড়ি এটা সলভ করতে পারবা। এক্ষেত্রে সম্ভবত 4টা প্রশ্ন থাকে তোমার সেন্টেন্স ইকুইভ্যালেন্স থেকে। সো ওইখানে টেক্সট কমপ্লিশনে 6টা, আর এখানে 4টা। এই 10 মার্ক অবশ্যই তোমাকে উঠাইতে হবে। কারণ এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এটা আমার কাছে সবসময় কঠিন মনে হতো। আহ, আমি হচ্ছে উম, প্রথম দিকে ম্যাগুস ফলো করতাম, then শেষের দিকে হচ্ছে গ্রেগম্যাট ফলো করতাম। তো গ্রেগম্যাটে হচ্ছে ক্রিটিক্যাল রিডিং বলে সে একটা মেথড আবিষ্কার করছে, যেটার মাধ্যমে দ্রুততার সাথে বিষয়টা বোঝার মাধ্যমে প্রশ্নটা সলভ করা যায়। কিন্তু আহ, আমি আমার হাতে হয়তো সময় কম ছিল, এই জন্য আমি খুব একটা পারতাম না, এই বিষয়টা আমার কাছে অনেক কঠিন মনে হতো। কিন্তু এটা সম্ভব আহ, আহ, ভালো করা রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে। তোমার হচ্ছে রিডিং এর অ্যাবিলিটিটা অনেক বাড়াইতে হবে। সেক্ষেত্রে আহ, যেটা আমি সাজেস্ট করব হচ্ছে
ইকোনমিক্স নামে হচ্ছে যে পত্রিকাটা আছে, ওটার ম্যাগাজিন গুলো অথবা আর্টিকেল গুলো রেগুলার পড়ার চেষ্টা করতে হবে। অনেক ফ্রি রিসোর্স আছে, সেখান থেকে হয়তো ম্যাগাজিন গুলো পাওয়া যেতে পারে। আর সেই ওদের আর্টিকেল গুলোতে ওরা মেজরিটি জিআরই ওয়ার্ড গুলো ইউজ করে। ইকোনমিস্টের পাশাপাশি তোমরা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসও দেখতে পারো, বাট ইকোনমিস্ট হচ্ছে প্রথম প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো একটা রিসোর্স। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের কোয়ান্ট সেকশনেও 20টা প্রশ্ন থাকবে এবং সময় হচ্ছে 35 মিনিট, এবং কোয়ান্ট সেকশনে হচ্ছে তোমার প্রথম 8টা প্রশ্নই থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন টাইপের। সো দুইটা কোয়ান্টিটি থাকবে এ এবং বি, যেটার মধ্যে কম্পারিজন করতে হবে। অপশন 4টা থাকবে, আমি পরে সেটা একটা উদাহরণ দেওয়া হবে। আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ এক্ষেত্রে, কোয়ান্টের ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমি খুব দ্রুততার সাথে 8টা প্রশ্ন সলভ করে ফেলতাম। এবং তারপরে প্রবলেম সলভিং এর হচ্ছে তোমার প্রশ্ন থাকবে 9টার মতো, আর বাকি 3টা প্রশ্ন থাকবে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা অনেক সময় লাগে। কোয়ান্ট সেকশনের মধ্যে আমার কাছে টাফ মনে হতো এই ডেটা ইন্টারপ্রিটেশন প্রশ্নগুলো। তো তো একটা উদাহরণ দেখি আমরা হচ্ছে কম্পারিজন টাইপের প্রশ্নের ক্ষেত্রে এরকম থাকবে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি, এবং 4টা অপশন থাকবে, অপশনগুলো সেম। কোয়ান্টিটি এ বড়, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার, এবং দুটো ইকুয়াল অথবা কোনোটাই সম্ভব নয়, এরকম অপশন থাকবে 4টা। আমার মনে হয় এটা সবচেয়ে সহজ কোয়ান্ট সেকশনের মধ্যে, এবং দ্রুততার সাথে তুমি যত প্র্যাকটিস করবা এটা খুব দ্রুততার সাথে 8টা প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। সময়ের দিকে সময় মাথায় রেখে এটা তাড়াতাড়ি সলভ করতে হবে, যেহেতু 35 মিনিট সময় পাবা। এক্ষেত্রে এটা হচ্ছে তোমার প্রবলেম সলভিং টাইপের প্রশ্ন। এক্ষেত্রে অনেক টাইপের প্রবলেম সলভিং টাইপের প্রশ্ন থাকতে পারে। এখানে আমি মাত্র 5টা অপশনাল সহ একটা প্রশ্ন দেখাচ্ছি, তার মানে এই নয় যে এরকম থাকবে, এর থেকে আরো বেশি অপশন থাকতে পারে, যেগুলো আবার একাধিক উত্তর থাকতে পারে। সেটা এটা উল্লেখ করা থাকবে না যে কয়টা সঠিক উত্তর আছে। তো সেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের কোয়ান্ট প্রশ্ন। আর এটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন টাইপের প্রশ্ন, যেখানে গ্রাফিক্যালি বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এবং যার মাধ্যমে 3টা প্রশ্ন করা হবে। তো এটা একটু বুঝতে টাইম লাগে, যে সেই জন্য এটার জন্য আমি আলাদা করে একটু সময় রাখতাম। আমি কম্পারিজন প্রশ্নগুলো দ্রুততার সাথে শেষ করে এই ডেটা ইন্টারপ্রিটেশন বলো আর প্রবলেম সলভিং এর যে প্রশ্নগুলোতে একাধিক উত্তর হতে পারে সেগুলোতে হচ্ছে আমি আরেকটা বিষয় বলি। একাধিক উত্তরের ক্ষেত্রে যে অপশনে সাইন আছে, যেটা গোল দেখতেছো, ওই ক্ষেত্রে ওটা একটা রেক্টাঙ্গেল শেপ থাকবে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে এই ক্ষেত্রে একাধিক উত্তর আছে। সো ওই প্রশ্নগুলোতে একটু সময় লাগে, তো ওগুলোর জন্য একটু হাতে সময় রেখে আমি চেষ্টা করতাম যে হচ্ছে যেগুলো দ্রুততার সাথে শেষ করা যায় সেগুলো আগে করে ফেলতে। এখন আসি হচ্ছে স্কোরিং অ্যালগোরিদম নিয়ে। তো আমি মেনলি ভার্বাল নিয়ে কথা বলবো, কোয়ান্ট নিয়ে পরে কথা বলবো নি। তো ভার্বালের ক্ষেত্রে যে 20টা প্রশ্ন থাকবে, এখন তোমার ধারণা হতে পারে যে 20টা এক একটা পারলে এক এক পয়েন্ট করে হবে। সো বিষয়টা ওরকম না। প্রতিটা ভার্বালে 2টা সেকশন থাকবে এবং কোয়ান্টের 2টা থাকবে, এবং আরো এক্সট্রা একটা সেকশন থাকে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেকশন, কিন্তু তোমাকে বলা হবে না যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কি না। তো ভার্বালের ক্ষেত্রে যে হচ্ছে সেকশনটা পাবা, সেক্ষেত্রে আমি বলি প্রথম যে সেকশনটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট। ভার্বাল বলো এবং কোয়ান্ট দুইটার ক্ষেত্রে প্রথম সেকশনটা ভালো করতেই হবে, এটার কোনো বিকল্প নাই জিআরইতে। কারণ প্রথম সেকশনটা তোমার অলওয়েজ মিডিয়াম, তোমার
অ্যাডাপটিভ সেকশন বলা হয় যেগুলোকে, যে এটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম থাকবে সব সময় প্রথম। এবং সেই ক্ষেত্রে তুমি যদি স্কোর 20টার মধ্যে 1 থেকে 6 করো, মানে 6টা প্রশ্ন ঠিক করো, তাহলে পরের সেকশনটা তোমার মানে সেকেন্ড যে ভার্বাল সেকশনটা সেটা অবশ্যই ডিফিকাল্টি লেভেল ইজি আসবে। এটা ভেবে কোনো খুশি হওয়ার কিছু নাই, এটা বরঞ্চ শেষে তোমার পেনাল্টি বা 4 পয়েন্ট নেগেটিভ পয়েন্ট পেয়ে যাবে, যেটার কারণে সো লিস্ট তোমাকে 7 স্কোর করতে হবে প্রথম সেকশনে ভার্বালের। তো 7 বা 7 থেকে 13, 7 থেকে 13 স্কোর করলে পরের সেকশনটাও তুমি মিডিয়াম পাবা, যার কারণে তোমার কোনো পেনাল্টি করা হবে না। লাস্টে যে স্কোর হবে সেটার সাথে তোমাকে আরো 2 পয়েন্ট এক্সট্রা অ্যাড করা হবে। আর যদি তুমি প্রথম সেকশনে অনেক ভালো করো, ধরো হচ্ছে 14টা বা তার বেশি ঠিক করছো, তাহলে লাস্টের সেকশনে যদি তুমি কমও পাও কোনো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে তুমি এক্সট্রা আরো 3 থেকে 4 পয়েন্ট বেশি পাবা, তোমাকে এটা বোনাস পয়েন্ট দেওয়া হবে। সো বিষয়টা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, আমি হয়তো অত ভালোভাবে বুঝাতে পারলাম না, কিন্তু তোমার একটা ভিডিও আছে গ্রেগ ম্যাটের স্কোরিং অ্যালগোরিদম নিয়ে, সেই বিষয়ে ভিডিওটা একটা 40 মিনিট বা ওরকমের একটা ভিডিও আছে, ওটা একটু দেখতে পারো। তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আর সো মেন বিষয় হলো যে প্রথম সেকশনটা ভালো করতে হবে, অ্যাটলিস্ট 7 পাইতে হবে, 7-এর নিচে পাওয়া যাবে না কোনোভাবেই, ভার্বাল লেভেল। আর কোয়ান্টের ক্ষেত্রে বিষয়টা আমি শিওর না, বাট এটা আই গেস 13 বা তার বেশি পেতে হবে প্রথম সেকশনে। তো প্রিপারেশনের কিছু টিপস, আমি কিভাবে প্রিপেয়ার করছিলাম নিজেকে জিআরই সময়। আমার হচ্ছে ফাইনাল রেজাল্টের পর আমি বাসায় চলে গেছিলাম কোভিডের সময়, সেটা 2020-এর মার্চ মাস ছিল। তো প্রথম 1-2 মাস আমি তেমন কিছুই করি নাই, বসেছিলাম। তো তারপরে মেন প্রিপারেশন শুরু হয় এপ্রিল মাস থেকে। দেন আমি পরীক্ষা দিই আগস্ট মাসের শেষের দিকে। তো মেইনলি যদি ভালো মতো প্রিপারেশন নাও, 3 মাস 4 মাসও যথেষ্ট, কিন্তু যদি একদম মানে বেসিক থেকে শুরু করো তাহলে আমি বলবো অ্যাটলিস্ট 6 মাস হাতে রাখা উচিত জিআরইর জন্য। তো স্টাডি প্ল্যান করতে হবে, যে রেগুলার তোমাকে কোয়ান্ট সেকশনটা প্র্যাকটিস করতে হবে। আর ভার্বাল অবশ্যই রিডিং এর তোমার এক্সারসাইজ করতে হবে, যেটা বললাম ইকোনমিক্স আর্টিকেল পড়বা। এন্ড দেন হচ্ছে আরো বিষয় আছে যে ভোকাবুলারির ক্ষেত্রে কি করব। ভোকাবুলারির ক্ষেত্রে আহ, এক্ষেত্রে হচ্ছে ম্যাগুসের 1000 যে ওয়ার্ডের একটা বই আছে, এই বইটা আমি ফলো করতাম। এখানে হাই ফ্রিকোয়েন্সি, তারপরে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, এগুলোর কিছু সেপারেশন আছে। তো আমি বেসিক্যালি হাই ফ্রিকোয়েন্সিটার উপরে হচ্ছে বেশি গুরুত্ব দিতাম, যে ওয়ার্ডগুলো বেশি বেশি জিআরইতে এসেছে পূর্বে এবং সামনে আরো আসবে, এগুলো এগুলো বিষয়গুলো ফলো করতে পারো। এক্ষেত্রে আমি স্লাইডের একটু বের হয়ে আমি একটু কিছু বই নিয়ে বলবো, যেটা একজন কেউ আমাকে সাড়া দাও যে দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছে ফ্রি রিভিউ দিচ্ছি বইগুলো নিয়ে একটু, আমাকে কোনো পেমেন্ট করা হয়নি এর জন্য ইটিএস বা অন্য কোনো ইয়ে থেকে। সো মেইনলি হচ্ছে তোমার অফিসিয়ালি এই বইটা অবশ্যই দরকার প্রিপারেশনের জন্য। এটা হচ্ছে তোমার 3rd এডিশন, এখন জানি না 4th এডিশন আসছে কিনা, আমার সময় এটা আমি নিয়েছিলাম। সো এই ক্ষেত্রে এটার মধ্যে তোমার ভার্বাল এবং কোয়ান্ট দুটোই আছে, এবং শেষের দিকে তুমি 3টা মক টেস্টও আছে, ফ্রি প্র্যাকটিস টেস্ট আছে। যেহেতু ইটিএসসি পরীক্ষাটা পরিচালনা করে, তো এদের রিসোর্সটা ইউজ করাই সবচেয়ে ভালো। তোমার অ্যাকচুয়াল পরীক্ষা বা প্রশ্নের প্যাটার্ন কিরকম হয় সেটা অনেক ভালো ধারণা পাবা এর থেকে। আর সেকেন্ড এডিশনের বইগুলো ছিল আলাদা আলাদা, যেটা ছিল তোমার কোয়ান্টের আলাদা ছিল এবং ভার্বালের আলাদা 2টা বই ছিল। সো যদি 3rd এডিশন নাও তাহলে
আর দুটো আলাদা বই কিনতে হবে না। তো আরেকটা হচ্ছে তোমার জিআরই বিগ বুক, এটা খুবই দরকার। তবে এই ক্ষেত্রে একটা বিষয় যে জিআরই বিগ বুকের মধ্যে 27টা হচ্ছে তোমার প্র্যাকটিস পরীক্ষা আছে, কোশ্চেন আছে এবং ওগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে যে এটা হচ্ছে অনেক পুরনো। সো বর্তমান যে আমরা জিআরই দিই সেটার সাথে অনেক কিছু মিলবে না, কিন্তু প্র্যাকটিসের জন্য এটা সবচেয়ে বেটার, কারণ এটা ইটিএস এর বই। অবশ্যই এই বইটা সাথে থাকা লাগবে। এখানে দেখছো তোমার যে টোটাল 27টা প্রশ্ন, এবং এক্ষেত্রে সব ভার্বাল কোয়ান্ট সবই এগুলো প্র্যাকটিস গুলো সবগুলো করে রাখা উচিত পরীক্ষার আগে অবশ্যই। তারপরে আসি হচ্ছে প্র্যাকটিসের কথা যখন আসলো, প্র্যাকটিসের আগে যদি বেসিকটা তুমি আরেকটু ঠিক করতে পারো চাও, তাহলে হচ্ছে তোমার ম্যাগুসে যেতে হবে। ম্যাথের জন্য আমি ম্যাগুস ফলো করছিলাম। তো এই একটা ওয়েবসাইট আছে, আমি পরের স্লাইড গুলোতে ওই রিসোর্সের লিংক দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে ম্যাগুসের হচ্ছে আলাদা, এই যে এরকম একটা ইয়ে আছে, ওই রিসোর্স গুলো আছে আলাদা আলাদা। তো আমরা তো আমাদের সময় এটা পাই নাই, যার কারণে আমরা হচ্ছে ম্যাগুসের একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম শেয়ার করে। তার মাধ্যমে আমি হচ্ছে ম্যাথের সবগুলো সেকশনের আলাদা আলাদা ভাবে শুরু করছিলাম, একেবারে বেসিক থেকে সবগুলো প্র্যাকটিস করতাম এবং থিওরি গুলো দেখতাম। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় হচ্ছে গ্রেড ম্যাথ। গ্রেড ম্যাথের জন্য হচ্ছে তোমার সাবস্ক্রিপশন নিতে হবে $5 পার মান্থ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বইটা অবশ্যই থাকা লাগবে, সেটা হচ্ছে ম্যানহাটন 5 LB অর 5 পাউন্ড। তো এই বইটার জন্য অবশ্যই দরকার তোমার প্র্যাকটিসের জন্য। এক্ষেত্রে যে ম্যাথমেটিক্স এর কোয়ান্টের জন্য অনেক ভালো, ভার্বালের জন্য ভালো অবশ্যই। তো এই বইটা পুরোটাই প্র্যাকটিস করবো। আমি এটা পুরোটা শেষ করছিলাম জিআরই দেওয়ার আগে। আমার প্রচন্ড ভালো লাগতো এই বইটা প্র্যাকটিস করতে, কারণ এটা আমি মনে করি যে আমার ম্যাথে যা স্কোর আসছে, ভার্বালে তো খুব একটা ভালো আসেনি, আহ, যা স্কোর আসছে সেটার পুরোটা ক্রেডিট যায় ম্যানহাটন 5 LBর উপরে। তো এই কয়টা বই অবশ্যই থাকা লাগবে, কিন্তু এখানে দেখছো আরো অনেক বই আছে, যেমন ম্যানহাটনের মানে তোমার বেসিক ঠিক করার জন্য 8টা বই আছে, 1 to 8। এই বইগুলো কিনছিলাম, তবে আমি খুব একটা ফলো করিনি, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য ম্যানহাটনের 5 LB ফলো করছি। তো প্রথম 6টা বই এখানে আছে তোমার কোয়ান্ট সেকশনের জন্য, পরের 2টা বই আছে ভার্বালের জন্য। আহ তোমার ইচ্ছা করলে কিনতে পারো, অথবা গ্রেগ ম্যাটে ফলো করতে পারো। তো আমি বলবো যে গ্রেগ ম্যাটে ভার্বালটা গ্রেগ ম্যাট থেকে ফলো করো, এবং অ্যানালিটিক্যাল রাইটিং গ্রেগ ম্যাট থেকে ফলো করা উচিত। কোয়ান্টটা ও একটু জটিল ভাবে করায়, আমার ভালো লাগে না ওটা। তো ম্যাগুসটা ফলো করা উচিত ম্যাথের ক্ষেত্রে, আমি আমি বলবো। আর এক্ষেত্রে আরো ভোকাবুলারি বই আছে, এবং অনেকে ওই যে ব্যারন্স এর 333 ফলো করে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। বাট ম্যাগুসের 1000 ফলো করলেও খারাপ হবে না আমি বলবো। তো তারপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি। আমি যেহেতু হোম জিআরই দিয়েছি, হোম জিআরই বিষয়টা আমি সেন্টার বা ইন পার্সন জিআরই সম্পর্কে খুব একটা ধারণা নাই। তো হোম জিআরই বিষয়টা আমি বলবো যে এক্ষেত্রে একটা অনলাইন প্রক্টর থাকে, যে তোমাকে সব ইনস্ট্রাকশন দিবে পরীক্ষার সময়। এটা এখনো আছে হোম জিআরই, আমি যেটা দেখলাম অনলাইনে। তো যারা হোম জিআরই দিতে চাও তাদের জন্য এই বিষয়টা হয়তো একটু হেল্পফুল হবে। সো ইন্টারনেট কানেকশনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষার মধ্যে নিশ্চয়ই চাবা না যে তোমার নেট কানেকশন চলে গেছে, এরকম কিছু হয়েছে। সেটা খুব একটা, আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ছিলাম। আমার কোনো অপশনও ছিল না আসলে। এখন যেহেতু তোমাদের 2টা অপশন আছে, তোমরা সেন্টারও দিতে পারো, হোম জিআরও দিতে পারো, কিন্তু আমাদের সময় কোনো অপশন ছিল না, এটা দিতেই হতো। এবং আমি খুব চিন্তায় ছিলাম যে আমাদের এরিয়াতে খুব কারেন্ট চলে যেত, আমার ওয়াইফাই কানেকশন চলে গেলে খুব একটা সমস্যা হতো। তো আমি ইন্টারনেট কানেকশনের জন্য কি করছিলাম,
যে ফোন তো কাছে রাখা যাবে না, আমি যদি ফোনে হটস্পটও দিই সেটাও একটা কনসার্নের বিষয়। তো আমি করছিলাম যে তখন মডেম পাওয়া যেত, যেটা তো মডেমে হচ্ছে ইন্টারনেটে কিনে রাখছিলাম, যেটা দিয়ে আমি ইউজ করছিলাম পরীক্ষার সময়। তো যেহেতু একটা লম্বা সময়ের পরীক্ষা, প্রায় 3 ঘন্টা 45 মিনিটের মতো, সো আমার পুরো পরীক্ষাতে কোনো সমস্যা হয় না ইন্টারনেটে। তো লাস্টের দিকে একটু সমস্যা হয়েছিল, একদম শেষ 10 মিনিট আগে মেবি একটু ইন্টারনেটের নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, বাট থ্রু আউট দ্য এক্সাম এটা খুবই ভালো ছিল। সো দেন ওয়েবক্যাম থাকা লাগবে তোমার, যদি ওয়েবক্যাম এর মাধ্যমে প্রক্টরিও তোমাকে পুরো পরীক্ষার সময় নজরদারি করবে কি করতেছো না করতেছো। এবং যদি ওয়েবক্যাম না থাকে, আরেকটা অপশন আছে যে একটা মিরর রাখতে পারো তোমার ল্যাপটপের পিছে, যেটার মাধ্যমে সব রিফ্লেকশনে তোমাকে দেখা যাবে কি করতেছো না করতেছো। আর হোয়াইট বোর্ড অথবা ট্রান্সপারেন্ট শিট রাখতে পারবো কাছে, যেটাতে তুমি হচ্ছে যে রাফ করতে পারবো ম্যাথ সেকশনের সময়। হোয়াইট বোর্ড বলতে যে ছোট সাইজের হোয়াইট বোর্ড পাওয়া যায় বাজারে, এবং মার্কার দিয়ে তুমি ওখানে প্রবলেমের রাফ করতে পারবা পরীক্ষার সময়। And পরীক্ষার সময় এক্সাম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, এবং ওদের ইটিএস এর নিজস্ব ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজারে হচ্ছে পরীক্ষাটা দিতে হয়। সো বিষয়গুলো নিয়ে অত টেনশনের কিছু নাই, প্রক্টরিও তোমাকে সব বিষয়ে গাইড করবে। এবং আরেকটা বিষয় যে হোম জিআর লাস্টে পরীক্ষার শেষে হচ্ছে তুমি 4টা ইউনিভার্সিটিতে তোমার জিআর স্কোরটা সাবমিট করতে পারবা। এটা ফ্রি, 4টা পাঠাতে তোমাকে কোনো টাকা লাগবে না। তো এক্ষেত্রে আমি বলবো যে যে 4টা ইউনিভার্সিটি তুমি নিশ্চিতভাবে অ্যাপ্লাই করবা সেই 4টাতেই পাঠাবা, এবং তাদের জিআরই কোড নাম্বার আছে, অনলাইন থেকে দেখে নিবা, সেই প্রতিটা ইনস্টিটিউটের ভিন্ন ভিন্ন কোড আছে, সেটা সেখানে সাবমিট করে ফেলতে পারবো পরীক্ষা শেষে। আর ইন পার্সনে যারা পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে যে ঢাকার আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বনানীতে, এরা হচ্ছে জিআরই নিয়ে থাকে, এদের মাধ্যমে রেজিস্ট্রেশন করে, অনলাইনে রেজিস্ট্রেশন করে এখানে পরীক্ষা দিতে পারবা। এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে $205 ছিল আমাদের সময়, এখন সম্ভবত এরকমই আছে, তবে যেহেতু ডলারের দাম বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে বেশ অনেক টাকাই লাগবে, এখন হয়তো সম্ভবত 23,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর যেটা আগে বললাম যে পরীক্ষা ডিউরেশন 3 ঘন্টা 45 মিনিট, এর মধ্যে প্রথম 3টা সেকশন হওয়ার পরে প্রথমেই হবে অ্যানালিটিক্যাল রাইটিং, ইস্যু, আর্গুমেন্ট, দেন একটা সেকশন whether it's ভার্বাল অর কোয়ান্ট। সো দেন এই 3টা সেকশন হওয়ার পর 10 মিনিটের একটা ব্রেক দিবে তোমাকে, দেন তারপরে বাকি আরো 4টা সেকশন হবে। 4টা কারণ হচ্ছে যে একটা এক্সপেরিমেন্টাল, এটা প্রথমে হবে না শেষে না মাঝে, এটা তুমি জানো না। সো এক্সপেরিমেন্টাল সেকশনের ক্ষেত্রে যেহেতু এটা ভার্বালও হতে পারে কোয়ান্টও হতে পারে, আমি কোয়ান্টে খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, জন্য আমি চাচ্ছিলাম যে হচ্ছে কোয়ান্টের যাতে 3টা আসে, 3টা সেকশন কোয়ান্টের পরে, সেটা এক্সপেরিমেন্টাল হোক আর যাই হোক, বাট মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে পরীক্ষার সময়, প্রেশার রিলিফ হয় আসলে। এক্ষেত্রে আমি বলবো যে ভার্বাল যদি 3টা চলে আসে, আর সেটা মাথা নষ্ট করে দেবে পরীক্ষায়, এত লম্বা সময় পরীক্ষা একেবারে। সো তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, অনেকে ভার্বালে অনেক ভালো হতে পারো, বিষয়টা সবই ব্যক্তিগত। আর এখানে কিছু রিসোর্স, যেটা আমি বললাম যে প্রথম যে লিঙ্কটা দেখতেছো এই লিঙ্কের মধ্যে যত ধরনের জিআরই বই আছে এবং আইএলটিএস টোফেলেরও বই আছে, লিঙ্কটা খুবই হেল্পফুল, এটার মধ্যে সব পাবে। এবং ম্যাগুস্টার রিসোর্সও আছে এর মধ্যে, এটা আমি যেটা দেখালাম ওই লিঙ্কটা, এটা খুব ভালো একটা এই কালেকশন বলবো বইয়ের, এটা আমি পাইছিলাম হচ্ছে নেক্সট অফ ইউএসএ থেকে। এবং দ্বিতীয় হচ্ছে অবশ্যই গ্রেগ ম্যাট ফলো করবা। আর আরেকটা বিষয় হচ্ছে রেডিটে অ্যাকাউন্ট করতে হবে। রেডিটে হচ্ছে আরজিআরই নামে যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে আমি ম্যাথের অনেক প্রবলেম যখন আমি আটকায় যেতাম, তখন আমি প্রবলেমটা স্ক্রিনশট নিয়ে ওখানে পোস্ট করলে ওরা প্রায়
কিছুক্ষণের মধ্যে 1-2 ঘন্টার মধ্যে ওইটার কোনো ভালো একটা সলিউশন পেয়ে যেতাম। ইভেন যে গ্রেগ আছে, গ্রেগ সেও হচ্ছে ওই আরজিআইর গ্রুপে আছে, এবং সে হচ্ছে প্রবলেম গুলো অনেক সময় সে নিজে সলভ করে দেয় কমেন্ট সেকশনের মাধ্যমে। আর অবশ্য আরেকটা বিষয় হচ্ছে কুইজলেট করতে পারো। এটা হচ্ছে তোমার মোবাইল একটা অ্যাপস এর নামায় নিয়ে, সেক্ষেত্রে তোমার ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য এটা খুবই হেল্পফুল। তো এই ছিল আমার প্রেজেন্টেশন। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। হ্যাঁ, হ্যালো, মুশফিক হ্যান্ড রেজ করছে। মুশফিক কোয়েশ্চেন করবে। মুশফিক, আজকের কোয়েশ্চেন। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জিআরই তো আমরা দুটো শুনছি, একটা পিজিআরই মানে ফিজিক্স জিআরই আর এই জিআরই, তাহলে কোনটা বেশি হেল্পফুল হবে আমাদের জন্য? বা পিজিআরই আসলে কি, ওটা কি মিন করে? ওটা সম্পূর্ণ আলাদা একটা জিআরই পরীক্ষা, ওটা সাবজেক্ট বেসড পরীক্ষা। তো আমি যেহেতু পিজিআরই দেই নাই, তবে এটা জানি যে পিজিআরই সব ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে থাকে না, তবে এই জেনারেল জিআরইটা মেজরিটি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে থাকে। তবে পিজিআরই দিলে তুমি সাবজেক্ট ওয়াইজে তোমার যে কতটা দক্ষতা সেটাই প্রমাণ করে আসলে। সেক্ষেত্রে হ্যাঁ, তুমি যদি পিজিআরই দাও সেটা অনেক ভালো, অবশ্যই ভালো। এবং যদি কোনো ইউনিভার্সিটি সেটা রিকোয়ার কোনোটাই না করে, শুধু শুধু দিয়ে যদি না দেওয়াই ভালো। কারণ আর যদি মনে করো যে না, আমি অনেক ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, ভালো ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে যেমন আমি বললাম যে আইভি লিগের ক্ষেত্রে যেগুলো দেখালাম, তারা বেশিরভাগই এরকম পিজিআরই এগুলো রিকোয়ার করে, বা হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। এই যে হুম। এক্সপেরিমেন্টাল যে কোয়েশ্চেনটার ব্যাপারে বললেন, এইটা মানে ব্যাপারটা কিরকম? মানে এটা কি ওরা র্যান্ডমলি সিলেক্ট করে যে আমরা আজকে মানে এবার এক্সট্রা একটা ভার্বাল দিব বা এক্সট্রা একটা কোয়ান্ট দিব, বা যদি দেয় ওইটার হুম। সিলেবাস কি হচ্ছে? ভার্বাল যদি লেটস সে ভার্বাল একটা এক্সট্রা এক্সট্রা দিবে, তাহলে ওইটার সিলেবাস কি ডিফারেন্ট হবে না? ভার্বালের মতোই হবে, মানে স্বাভাবিক একদম ভার্বালের মতোই সেম, হবে? সেম টু সেম। তুমি পরীক্ষার হলে কোনোভাবেই ওটাকে মানে আলাদা করতে পারবে না, অ্যাকচুয়াল সেকশন আর এক্সপেরিমেন্টাল। তোমাকে সবগুলোই ভালো মতোই পরীক্ষা দিতে হবে। এমন না যে তুমি এক্সপেরিমেন্টাল বললে ওটা গা ছাড়া ভাব দিলা, এরকম তুমি বুঝতেই পারবে না আসলে। তো ওটা প্রথমেও আসতে পারে, শেষেও আসতে পারে। তো সবগুলোই ভালো করে দিতে হবে। স্পেশালি আমি যেটা বললাম প্রথম সেকশনটা অবশ্যই সেটা। তুমি জানো না প্রথমটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল কিনা। সেক্ষেত্রে বলবো যে আমি সবগুলোই ভালো করে দিতে হবে সেকশন। এক্সপেরিমেন্টালের ওই একই 30 মিনিট সময় পাবা। ভার্বাল যদি আসে 20টা প্রশ্ন, এবং কোয়ান্টের ক্ষেত্রে 35 মিনিট এবং 20টা প্রশ্ন। থ্যাংক ইউ ভাই। আমার আমার আমি আরো একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হুম। কেউ কথা বলছে? হ্যাঁ আসিফ, আমি বলতে চাচ্ছিলাম কি যে জি। তুমি বুঝবা যে কোনটা তোমার এক্সপেরিমেন্টাল পড়বে। সো তোমার এক্সাম যদি ভার্বাল দিয়ে স্টার্ট হয়, তাহলে তুমি ভার্বালের 3টা সেকশন পাবা, বুঝতে পারছো? ওকে। বা কোয়ান দিয়ে যদি শুরু হয়, তাহলে কোয়ান 3টা সেকশন থাকবে। এই 3টা সেকশনের মধ্যে তোমার একটা হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল। আর তোমার ভাই যেটা বলেছে আর কি, যে তুমি জিআরই দেওয়ার পরে সাথে সাথে 4টা ইউনিভার্সিটিতে তুমি স্কোর পাঠাইতে পারবা, ঠিক আছে? এই 4টা হচ্ছে ফ্রি। বাট এরপরে যেগুলো পাঠাবা, মানে এক্সাম হল থেকে বেরিয়ে আসলা পরে যে কোনো একটা টাইম, কারণ তোমার জিআরই ভ্যালিডিটি থাকে 5 ইয়ার্স, ওকে? নেক্সট যতগুলো ইউনিভার্সিটিতে তুমি পাঠাবা স্কোরটা, এটার জন্য তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি পাঠানোর জন্য তোমাকে $30 করে দিতে হবে আর কি, এক্সট্রা অ্যাডিশনাল। ওকে, ওকে থ্যাংক ইউ ভাই। ওকে ওকে। আর কেউ কি কোয়েশ্চেন করবে? আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি হ্যাঁ। ভাই সিআই পুরো এক্সামটা কি পিসি তেই বসে দেওয়া লাগে?
হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ আমাদের এখানে কম্পিউটার বেস এক্সাম আছে, পেপার বেসও আছে, তবে পেপার বেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো পুরো এক্সামটাই কম্পিউটার বেসড, এবং তোমার যেহেতু রাইটিং এর সেকশন আছে দুইটা, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই টাইপিং স্পিডটা ইমপ্রুভ করা উচিত, যেহেতু 30 মিনিট সময় পাবা রাইটিং এর ক্ষেত্রে। এবং হ্যাঁ, অবশ্যই ওয়েব ক্যাম থাকতে হবে যদি হোম জিআরই দাও। আর সেন্টারে দিলেও সেক্ষেত্রেও তোমাকে কম্পিউটার বেসড, সম্ভবত ঢাকায়, আমি যেটা জানি যতদূর। ভাই, আমরা আচ্ছা, আমার কথাই বলি। ইউজুয়ালি আমরা ভার্বালে হয়তো একটু উইক, কারণ আমাদের হুম ভোকাবুলারি অতটা রিচ না। সো আপনি হুম বই সাজেস্ট করছেন, বাট হচ্ছে আপনি টেকনিক কিরকম সাজেস্ট করতে পারেন যে কিভাবে পড়া উচিত মুখস্থ আসলে? করি। জি, জি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি করতাম কি, ওই যে কুইজলেট করতাম, আম, আবার পাশাপাশি আমি নোটও করতাম। আমি কোনো কিছু পড়লে সেটা লিখে রাখতে আমার খুব মানে মেমোরাইজ করতে বা বুঝতে সুবিধা হয়, আমার নিজের পার্সোনালি বলছি। তো সেটা আমি করতাম, আমার আলাদা একটা ভোকাবুলারি নোটবুক বা খাতা ছিল, সেক্ষেত্রে আমি সবগুলো ওয়ার্ড লিখতাম। ওয়ার্ডের হচ্ছে অবশ্যই ইংলিশ মিনিং লিখতে হবে, ইংলিশের সাথেই তোমাকে পরিচিত হতে হতে হবে। অ্যান্ড দেন তারপরে সেটার সাথে একটা দুটা সেন্টেন্স লিখে রাখতে পারো, সেই সেন্টেন্স গুলো পাবা অবশ্য বিভিন্ন, তুমি ইয়াতে কি নিউ ইয়র্ক টাইমস অথবা ইকোনমিস্টের কলামগুলোতে তুমি সার্চ দিলেও ওই ওয়ার্ডটা লিখে যদি তুমি সার্চ দাও, তো ওই ওয়ার্ড দিয়ে যতগুলো কলাম যত জায়গায় লেখা আছে সেগুলো তুমি পেয়ে যাবা। তাহলে তুমি একটা ধারণা পাবা যে ওয়ার্ডটা কোন জায়গায় কিভাবে ইউজ করা হয়েছে। মেইনলি তোমার ওয়ার্ডটা শুধু পাখির মতো পড়ে মুখস্থ করলে হবে না, তো ওইটা তোমার জানতে হবে যে ইউজটা কি, কোন জায়গায় কিভাবে ইউজ করা হয়েছে। সো তুমি লিখেও রাখতে পারো একটা দুটো সেন্টেন্স তোমার রেফারেন্সের জন্য। থ্যাংক ইউ ভাই। এবং যেহেতু পরীক্ষাটা কম্পিউটার বেস, সো আমরা যখন প্র্যাকটিস করব, তখন ভার্বাল যখন প্র্যাকটিস করব বা যখন আমরা লেখাটা প্র্যাকটিস করব, তখন কি এরকম কোনো ওয়েবসাইট আছে? মানে পরীক্ষার দিনে আমরা যেরকম ওয়েবসাইটে বা যেরকম এনভায়রনমেন্টে পরীক্ষা দিব, ওইরকম এনভায়রনমেন্টের কোনো ওয়েবসাইট কি আছে যেখানে আমরা রাইটিংটা প্র্যাকটিস করতে পারবো? নাকি আমরা ওয়ার্ডে বা আমাদের নিজস্ব কম্পিউটারেই হচ্ছে প্র্যাকটিসটা করব? প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্য আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার মক টেস্ট আছে। হ্যাঁ, তো মক টেস্ট আছে, দিতে পারবা। ইটিএস এর ওয়েবসাইটে দুইটা মক টেস্ট ফ্রি আছে, আরেকটা পাওয়ার প্রেপ বলে ওগুলোকে, পাওয়ার প্রেপ প্লাস আছে একটা, যেটা তোমাকে পেইড করে দিতে হবে, যদি সেটা অনেক জায়গায় এখন ফ্রিতে পাওয়া যায়। কিছু প্রত্যেকটা ওয়েবসাইট, যেমন হচ্ছে ম্যানহাটনের 6টা মক টেস্ট আছে, যেটা তোমাকে কিনে দিতে হবে, তবে তুমি যদি ওখানে যে একটা অ্যাকাউন্ট খোলো তুমি একটা ফ্রি দিতে পারবা। একইভাবে কাপলান, প্রিন্সটন, ম্যাগ্রো হিল, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলোতে তুমি একটা করে ফ্রি মক টেস্ট দিতে পারবা। সেক্ষেত্রে তোমার একই সাথে তোমার অ্যানালিটিক্যাল রাইটিং, ভার্বাল, কোয়ান্ট সবগুলোই থাকবে অপশন, এবং সবগুলো তোমাকে জাজ করা হবে, আই গেস। জাফর ভাই হাত তুলছিলেন। আমি কিছু জিনিস অ্যাড করতে চাই আর কি। তোমার ভাইয়া যেটা বললো আর কি, যে তুমি টেস্ট দিতে পারবা। তোমার ভাই একটা বই দেখাইছে, যেটা থার্ড এডিশনের একটা বই দেখাইছে, জিআরইর অফিসিয়াল বুক। ওইখানে পিছনে তোমার 2টা টেস্ট আছে, টোটাল এই 4টা অফিসিয়াল বুক তুমি ম্যাটেরিয়ালটা তুমি ইয়ে করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আর দেন খুবই ক্লোজেস্ট আর একটা রিসোর্স হচ্ছে, তোমার ভাই একটা বই দেখাইছে যেটা হচ্ছে জিআরই বিগ বুক, যেখানে 27টা মতো তোমার টেস্ট আছে। তো আমি হুম, হুম, যখন প্র্যাকটিস করছিলাম আর কি, যে ওইটাই হচ্ছে জিআরই তোমার ধরো অ্যাকচুয়াল রিসোর্স। তুমি ওইগুলাতে ধরো যে ম্যাথ গুলা থাকে, সেই ম্যাথ গুলা প্র্যাকটিস করতে পারো। তোমার কাছে মনে হবে জিনিসগুলো অনেক পুরাতন বা ইজি, বাট আমি দেখছি, আমি যখন পরীক্ষা দিয়েছি, ওদের ওই কনসেপ্ট গুলো আর কি, জিআরইর যে কনসেপ্টটা বা ম্যাথমেটিক্স এর যে কনসেপ্ট, ওইখান থেকে অনেক কিছুই আসছে যেটা কমন, ঠিক আছে। সেম আচ্ছা। সিমিলার টাইপের তোমার যদি একটা জানা থাকে, সেক্ষেত্রে তুমি আই মিন বেটার রেজাল্ট করতে পারবা, রাইট? সো এবং সেকেন্ড পার্টে আমি যেটা বলবো, আহ, একজন বলতেছিল জিআরইটা কি কম্পিউটার বেস কিনা আর কি, যে হ্যাঁ অবশ্যই কম্পিউটার বেস। আর তোমার পরীক্ষাটা কিন্তু প্রায় 4 ঘন্টার একটা পরীক্ষা, মোর দ্যান 4 ঘন্টা। ওকে, 3 ঘন্টা 45 মিনিট নর্মাল পরীক্ষা, এখানে 10 মিনিট তোমার ব্রেক। আর তারপরে তো আনুষঙ্গিক তোমার, তুমি যদি এর মধ্যে বাথরুমে যেতে চাও আর কি, যে সেক্ষেত্রে ওয়াশরুম ইউজ করতে চাও,
সেই জন্য আমি বলবো কি যে তোমরা যখন জিআরই প্র্যাকটিস করবা, যে তোমার স্ক্রিনে, তুমি কম্পিউটার স্ক্রিনে পড়তে পারতেছো কিনা। অনেকের থাকে যে কম্পিউটার স্ক্রিনে বেশি সময় বা মোবাইলের স্ক্রিনে বেশি সময় পড়তে পারে না, পিডিএফ, যে পেপার প্রিফার করে। বাট তোমাকে এটা অভ্যস্ত হইতে হবে আর কি, যে ঠিক আছে, তোমার মাইন্ডকে ওই রকম সেট আপ রাখতে হবে আর কি। আমার এক ফ্রেন্ড বুয়েটের, ও আমার সাথে আছে এখানে, ওই 4 ঘন্টা, ধরো তোমার 4 ঘন্টা 5 ঘন্টা কনসেন্ট্রেশন রাখার জন্য গেম খেলতো আর কি, যে যখনই আর ফ্রি টাইম পাইতো, যে কনসেন্ট্রেশনটা যাতে ধরে রাখার জন্য, কারণ এটা কনসেন্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এইখানে আমি আর কিছু অ্যাড করতে চাই আর কি, যে তোমার ভাই যেটা বলছে আর কি, যে ওয়ার্ড লিস্টের কথা বলছে, এটা এক একজনের প্রিফারেন্স এক এক রকম। বাট আমরা হচ্ছে যে প্রথমে তোমার ম্যাকবুশের যে 1000 ওয়ার্ড ছিল সেটাই পড়েছিলাম আর কি, যে বাট এইখানে আমি আর একটু অ্যাড করতে চাই যে তোমার গ্রেগ ম্যাটের একটা লিস্ট আছে প্রায় 800 ওয়ার্ডের, যেটা তোমার, ও এই ওয়ার্ড গুলো নিয়েছে জিআরই যে 4টা বই টোটালে, ঠিক আছে, যে ফার্স্ট ভার্সনের 2টা ছোট ছোট বই, তারপর থার্ড ভার্সন, আর তোমার জিআরই বিগ বুকের যেই ভার্বালের যে কোশ্চিন আছে আর কি, যে এইগুলো থেকে টোটাল নিয়েও একটা ওয়ার্ড লিস্ট বানাইছে। আমার মনে হয় কি যে তুমি এটাও দেখতে পারো বা তোমরা দেখতে পারো আর কি, এটা যে খুবই একটা ভালো রিসোর্স। ওকে, থ্যাংক ইউ আর ভাই। আর একটা বিষয় হচ্ছে ইকোনমিস্ট এর যে আর্টিকেল তোমার ভাই যেটা মেনশন করছে আর্লিয়ারলি, সো এটা খুবই ইফেক্টিভ। ওকে, আর এটা তোমার পড়তে গেলে ধরো তোমার 3টা বা 4টা আর্টিকেল ফ্রি দিবে, তারপরে তোমাকে আর কিন্তু কোনো আর্টিকেল ফ্রি পড়তে দিবে না, এটা পেইড একটা জিনিস। তা তোমার এখানে একটা অ্যাপস আছে, এটার নাম হচ্ছে পকেট। ওকে, তুমি গুগল অ্যাপসে তুমি ইয়ে করলে দেখবে, প্লে স্টোরে দেখবা যে অ্যাপসটা আছে, অ্যাপসটা ডাউনলোড করে রাখবা, অ্যাকাউন্ট দিয়ে, তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি লগ ইন করবা। দেন ক্রোমে ওদের এক্সটেনশন আছে। ওকে, ওইখানে তুমি লগ ইন রাখলে তুমি যে আর্টিকেলটা পড়তে চাচ্ছ আর কি, সো ওইটাতে ক্লিক করলে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে, তুমি ওই তোমার মোবাইলে ওইটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আর কি, যে এইভাবে তুমি পড়তে পারবা। ঠিক আছে, আর আমি আর একটা করছিলাম ইংলিশের জন্য, তোমার ইকোনমিস্টের বিভিন্ন তোমার ম্যাগাজিন বের হয়। ঠিক আছে, এটা তুমি ফ্রিলি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা, সেটা পুরাতন হলেও কোনো সমস্যা নেই। তারপরে তুমি জিনিসটাকে প্রিন্ট করবা আর কি, যে ধরো 50 পেজের হবে এরকম। দেন তুমি প্রত্যেকটা প্যারা, যখন তুমি একটা আর্টিকেলের কোন একটা ইস্যু নিয়ে পড়বা আর কি, যে সো যে প্যারাগুলো আছে রাইট, ওই প্যারাগুলো তুমি প্রথমবার মানে পড়ে গেলা, তারপরে প্রথমবার পড়ে যে ওয়ার্ড গুলো জানলা না, সেই ওয়ার্ড গুলো লিখে রাখলা। ওকে, এরপরে তুমি যখন দ্বিতীয়বার আবার পড়বা আর কি, যে তোমাকে সামারাইজ করতে হবে। একটা প্যারা, তুমি প্যারাগ্রাফ পড়লা ধরো 10 বা 20 সেন্টেন্সের, তুমি ওই প্যারাগ্রাফটা 2 বা 3 সেন্টেন্সে এক্সপ্লেন করতে পারতেছো কিনা তোমার নিজের ভাষায়। এইটা হচ্ছে যে তোমার ক্রিটিক্যাল রিজনিং। এই জিনিসটা তোমার ভার্বালের সবকিছু কাজেই দিবে, বুঝতে পারছো? তো এইভাবে করে পড়তে পারো। এইটা হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির এক ভাই আমাকে সাজেস্ট করছিল, যে ওনার এক স্যার এইভাবে পড়ছিল আর কি, যে উনি ওই জাস্ট একটা তোমার ম্যাগাজিনটা পড়ার পরে ওনার একটা ভিতরে একটা খুব একটা ইয়ে আসছে, মানে ওদের আহ, তোমার ইকোনমিস্টের যে স্ট্যান্ডার্ড, লেখার যে স্ট্যান্ডার্ড, টোটালে তোমার হচ্ছে পুরা জিআরই যেরকম কোশ্চিন টাইপের থাকে একদম সিমিলার টাইপের। সো এটা ফলো করতে পারো আর কি, যে সো ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল অ্যাটাচমেন্ট ভাই। দেন নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? আই গেস কারো কোনো কোশ্চেন নাই। আমি আর একটু অ্যাড করতে চাই আমার হোম Sure, sure, শেয়ারের ভাই। এক্সপেরিয়েন্স। ওকে, তো আমি প্রিফার করব কি, এখন যেহেতু তোমার কোভিড টাইম না, কোনো প্যান্ডামিক টাইম না, সো তোমাদের উচিত সেন্টারে যে পরীক্ষা দিয়া। ওকে, সেন্টারে যে যদি কম্পিউটার তোমার ফ্রিজও হয়ে যায়, এটা দায়ভার ওদের, ওরা তোমাকে আবার চান্স দিবে। বাট তুমি বাসায় পরীক্ষা দিচ্ছ, তোমার যদি হুট করে কারেন্ট চলে যায়, তুমি মোডেম দিয়ে তুমি ধর পরীক্ষা দিচ্ছ, মোডেম একটা ধরো এখন রেয়ার একটা জিনিস, খুঁজে পাওয়া কষ্ট আর কি, যে বা নেট ফ্লাকচুয়েশন করতে পারে। তুমি পরীক্ষা দিচ্ছ তোমার পাশের রুমে, বা তোমার রুমমেটরা, ধরো তুমি মেসে থাকো আর কি, পাশের রুমের লোকজন ঠান্ডায় আছে, বাট যারা পাশের প্রতিবেশী তারা চিল্লা পাল্লা করতেছে, এটাই কনসেন্ট্রেশন ব্রেক হয়। ওকে, আবার যদি অনেক গরম থাকে, কারণ তুমি যদি আবার ফ্যান না চালাও, সেক্ষেত্রে তোমার কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর কি, যে সো কারণ ফ্যান চালালে অনেক সময় শব্দ হইতে পারে, প্রক্টর কি দেখবে আর কি, যে ওরা যে কোনো কিছু ইয়ে করতে পারে, যে কোনো সময় তোমার পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে।
এন্ড ক্যান্সেল করলে তোমার টাকাটা শেষ, রাইট? সো আমার সাজেশন থাকবে হচ্ছে সেন্টারে যে পরীক্ষা দিয়া, মানে সব দায়িত্ব ওদের, বুঝতে পারছো? ভাই জি ভাই, সেন্টারে কি ভাই প্রক্টর থাকেন? সেন্টারে প্রক্টর না, সেন্টারে তোমার একটা রুম আছে, ওকে, রুমে কম্পিউটার গুলো পাশাপাশি দিয়ে আছে ডেস্ক আকারে আর কি, যে ওইখানে একই সাথে অনেকজন পরীক্ষা দেয় আর কি, যে তা ওইখানে তোমার একজন হেল্পার থাকবে আর কি, যে মেইনলি তোমাকে দেখাই দিবে যে তুমি এত নাম্বার কম্পিউটারে বসে তুমি ইয়ে করবা। এখন তোমার ওইখানে যদি কোনো স্ক্র্যাচ পেপার লাগে, রাফ পেপার লাগে, ওকে, ওরাই তোমাকে দিবে, তোমাকে হাত উঁচা করতে হবে, জাস্ট ওরা তোমার আসবে, এসে তোমার দিবে, মানে কোনো সমস্যা হলেই, যে কোনো সমস্যা হলেই তোমার হচ্ছে ওদের সাথে কথা বললেই ওরা তোমাকে এটাই করবে। তোমার শাম্মা আপু যখন পরীক্ষা দেয়, ওর একটা ওইরকম কম্পিউটারে তোমার ফ্রোজ হয়ে গেছে, মানে যে কাজ করতেছে না, ওকে, দেন আচ্ছা ওকে পরে ওরা এসে ওইটা ঠিক করে দিছে আর কি। কারণ আচ্ছা এইটা হচ্ছে যে খুব একটা ইম্প্যাক্ট ফেলে আর কি, যে তুমি পরীক্ষা দিচ্ছ সবকিছু ঠিকঠাক ভাবে দিচ্ছ, বাট হুট করে কোনো একটা টেকনিক্যাল জিনিস কাজ করতেছে না, এটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে আর কি। যে তোমার ভাই কিন্তু এটা মেনশন করছে, লাস্টের 10 মিনিটে তোমার নেটটা একটু ভালো কাজ করতেছিল না, এই সময়টা কিন্তু মেন্টালি বিষয়টা মানে স্টেবল থাকাটা, আবার তোমার একটা 4 ঘন্টার একটা কনস্ট্যান্ট তোমাকে এনার্জি দিতে হবে, ওকে। সো আর আর আমার একটা সাজেশন থাকবে আর কি, যে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে আর কি, যে গ্লুকোজ খাইলা বা খেজুর খাইতে পারো, যে টাইপের জিনিস তোমার কনস্ট্যান্ট এনার্জি দিবে আর কি, ওকে। ব্লাডে সবসময় গ্লুকোজ রাখবে আর কি, যে সো এই ব্যাপারটা তোমরা একটু দেখতে পারো আর কি, যে এটা খুবই কাজে দিবে আর কি, বা আমি এটা একটু পানির এনার্জি বোতল বার ক্যারি খাইলে। না, তুমি পানির বোতল মেবি ওখানে ক্যারি করতে পারবা না, তোমার ওদের সেন্ট মানে বাইরে একটা রুম থাকবে আর কি, যে রুমটায় তুমি পানির বোতল বা ইয়ে ব্যাগ ট্যাগ রাখতে পারবো আর কি, বাট তোমার সাথে কিছুই থাকবে না। ওকে ভাই, আমরা যে রিসোর্স গুলা নিয়ে কথা বললাম, বেসিক্যালি বইয়ের গুলা তো খুলনায় যে মানে খুলনায় যে আমেরিকান সেন্টার আছে শিববাড়িতে, ওখানে ওখানে বই আছে। সো আপনাদের সাজেশন কি, আমরা বই কিনে পড়বো নাকি ওখান থেকে নিয়েও আসা যায়? আমি যতদূর জানি ওখান থেকে বই নিয়েও আসা যায়, আমরা কি ওখান থেকে নিব নাকি বই কিনে পড়লেই আসলে বেশি ভালো হবে? আচ্ছা, আমার এইটা থাকবে কি, যে তুমি জিআরির ক্ষেত্রে তুমি ধরো, আমাদের একটা অভ্যাস আছে আর কি, আমি জানি না তুমি কিভাবে বই পড়ো, আমরা বই কিন্তু দাগাই পড়ি, রাইট? জি যে ভাই। কোনো একটু মার্ক করি, ছোট একটু নোট লিখি, ওকে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় কি, যে তুমি যদি বই কেনো, 1000 খানিক টাকার মধ্যে সব বই হয়ে যাবে, ওকে। তুমি ওকে যে কামাল ওকে বুক স্টোর থেকে যদি বই কেনো, যে জিআরই যে অফিসিয়াল 4টা বই আছে আর কি, যে ভার্সন, যে ফার্স্ট ভার্সনের 2টা ছোট ছোট বই, ওই 2টা বইও আমার মনে হয় সাথে রাখা উচিত, ওকে। তুমি ওইখানে ওকে মানে জিআরই যে অফিসিয়াল বই, এইটাই তোমার হচ্ছে যে মেইন রিসোর্স। আচ্ছা আচ্ছা। তো এইগুলো তুমি সাথে রাখবা, প্রথমে অফিসিয়াল জিনিসগুলো দেখার পরে দেন তুমি হচ্ছে আহ, যেটা আনঅফিসিয়াল যেটা বই আছে, যেমন তোমার ম্যাগুসের যে 5LB, এই বইটা খুবই ভালো ম্যাথ সেকশনের জন্য, বাট ভার্বালের জন্য কিন্তু এটা ভালো না। তুমি ভার্বাল আচ্ছা কিন্তু ওইখান থেকে পড়বা না, ভার্বাল তোমার যদি অফিসিয়ালের প্রথম 3টা বই শেষ হয়ে যায় ফার্স্ট ভার্সনের, দেন তোমার হচ্ছে যে থার্ড ভার্সন আছে সেইটা পড়লা, তারপরে তুমি হচ্ছে বিগ বুকটাই গেলা, যে বড়, ওইখানে হিউজ রিসোর্স এনাফ এই পড়লেই। আচ্ছা ওকে ভাই। আর এমনিও আমাদের যে এখন আমরা লঞ্চ করি নাই, বাট আমাদের ক্লাবের যে লাইব্রেরি আমরা বিল্ড আপ করছি, আপনাদেরই বই আছে সেখানে। তো ওখানে আমাদের আমাদের যেসব বইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ম্যাক্সিমাম বইগুলাই আছে। সো হয়তো হুম। এক সেট আছেই, আরো যদি থাকে হচ্ছে যে কেউ নিতে পারে, আমাদের ক্যাম্পাসের যারা আছে তারা নিতে পারে। সো ওইটাও বলে রাখলাম আর কি। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শিওর শিওর। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে তাহলে লাস্ট বারের মতো কেউ যদি হ্যান্ড রেজ করতে চান। ওকে, সো আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই আর। তো আজকের সেকেন্ড এপিসোড আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আমি রিজওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যেহেতু ভাই ভাই হচ্ছে ইউএসএ তে আছেন, ডিফারেন্ট একটা টাইম জোনে আছেন, তারপরেও আমাদেরকে হচ্ছে আমাদের সাথে টাইম মিলায়ে সেশনটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। এবং জাফর ভাইকেও ধন্যবাদ অসাধারণ সাজেশন দেওয়ার জন্য। তো দুজনকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমাদের সেকেন্ড এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস।